হাতের যে কনফারেন্সগুলো হয় খুবই মানে সাজানো গোছানো, কিন্তু আমি অনেকদিন যাবত এই অনুষ্ঠানগুলো দেখি। এখানে যেটা হয় সেটা হচ্ছে প্রথমত হচ্ছে রাজনৈতিক ব্যক্তিগুলোকে দিয়ে পর্যায়ে আলোচনা নষ্ট করে দেওয়া হয়, যেটা নাকি মূল আয়োজনের একটা ব্যাহতি সৃষ্টি হয়। দ্বিতীয়ত যেটা হচ্ছে, যেগুলো মূল আলোচক তাদেরকে আমি জানি না, তারা ভালো জানে না, আল্লাহ ভালো জানে, তাদেরকে দিয়ে একদম শর্ট টাইম আলোচনা করানো হয় এবং আলোচনা করতে দেওয়া হয় না বললেই চলে। এমন এমন ব্যক্তিদেরকে দিয়ে আলোচনা করানো হয় যাতে করে আমজনতা সেখানে যায় অধিক আগ্রহী মানুষ শিক্ষা করবার জন্য, তো শিক্ষার বিষয়টা খুবই নগণ্য থাকে। আমি আমি আপনার কথা বুঝতে পারছি, আমি একটু বুঝায় বলি। এইটা যখন আমি এই কাজের সাথে জড়িত ছিলাম না, তখন এটা আমি মনে করতাম, কিন্তু এর পিছনে একটা কিছু 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 কারণ আছে। যেমন রাজনৈতিক ব্যক্তি সব প্রোগ্রামে যায়, প্রোগ্রাম কিছুটা ব্যাহত হয়, হয়তো আপনি বুঝেন না, যেমন আমরা বুঝি। রাজশাহী তাবলিগে ইজতেমায় মিজানুর রহমান মিনু বিএনপি নেতা এসে অনেক টাইম খাইছিল, খায়রুজ্জামান লিটন এসে অনেক টাইম খায়, আবার সালমান এফ রহমান তিনিও এসে প্রোগ্রামে বক্তব্য দিয়েছেন, বিতর্কিত কথাও বলেছেন কিছু। আরে ছেলে থামো, এটা শোনার আদব আছে। তারপরে আমাদের প্রোগ্রাম যেটা রাজশাহীতে দারুল হুদায় হয়, মন্ত্রী গিয়ে 1 ঘন্টা সময় নষ্ট করেছে, বুঝা সত্ত্বেও পারা খুব মুশকিল। তাহলে আমার আপনার পরিচিত 1-2 জন, জমিয়ত সংগঠনটা অনেক পুরাতন, তাদের নেতৃবৃন্দ কোনো একজন 2 জন না, বুঝছেন? যেমন একটা বিশ্ববিদ্যালয় অনুমোদন নিতে গিয়ে অনেক কাঠখড় পোড়ানো হয়েছে বহুদিন যাবত, আমিও কাজের সাথে জড়িত ছিলাম। আমরা চেয়েছিলাম যে গালেব স্যারের প্রতিনিধিত্বে একটা বিশ্ববিদ্যালয় হবে, এখানে পরিশ্রম অনেক গেছে, কিন্তু হয়নি। অবশেষে যে মানুষটা করে দিলেন কাজী আকরামউদ্দিন সাহেব, এই মানুষটা এসে যদি সমাবেশে 2টা কথা বলে, এটা জমিয়তে যাদের সাথে সংশ্লিষ্ট যা জনগণ, তারা এটা কিছু মনেই করবে না। যদি 10 মিনিট থেকে আধা ঘন্টা বক্তব্য দেয়, তো শ্রদ্ধার সাথে নিবে, কারণ এটা একটা স্বপ্নের একটা বিষয় ছিল, খুব কঠিন বিষয়। নিজে টাকা খরচ করে এই কাজটা করে দিছে। আপনি এই মসজিদটার জন্য যদি 2টা ছাদ কেউ দিয়ে দেয়, আপনি আজীবন তাকে কৃতজ্ঞতা প্রকাশ করবেন না? মুসল্লিরাও জানে মানুষটা আসতে শ্রদ্ধা করে। বিষয়টা কিন্তু এইরকম। যেমন সাইদ খোকন গতবার আসছে, আমি গতবারের কথা বলছি, দায়িত্ব নিয়েছে কি জানেন? এই বাইপাইলে মাঠে যে মসজিদটা হবে, সেই মসজিদের জন্য উনি 3 কোটি টাকা দিয়েছেন। তাকে মঞ্চ থেকে আপনি নামাই দিবেন? উনি যদি বলেন যে আমি একটু কথা বলি, তাও তো বেশি কথা বলেন, অল্প কথা বলেছেন। তারপরে এম এ সবুর সাহেব মাস্কো গ্রুপের, আমার হয়তো পরিচিত একজন মন্ত্রী, কিন্তু জমিয়তের পরিচিত কয়জন? যত ব্যবসায়ী আছে যারা, এই মানুষটা গত প্রোগ্রামে 15 লক্ষ টাকা দিছে। আমরা তো 15 লাখ টাকা চোখেও দেখি, একজনই দিয়েছে। তিনি এসেছেন 2টা কথা বলতে দিতে তাকে। শুধু এটা না, উনি ট্রাস্টি বোর্ডে, এই টাকা ছাড়া তো বিশ্ববিদ্যালয় হবে না, প্রায় 3 কোটি টাকা দিয়েছে। ফকির গ্রুপ আখতারুজ্জামান প্রায় 4 কোটি টাকা দিয়েছে। এগুলো চলবে না। আমি জমিয়তের মধ্যে একটু কাজ করতে গিয়ে তারা আমাকে সম্পৃক্ত করে কাজ করে, আলহামদুলিল্লাহ। এই 800 মাদ্রাসা বোর্ড পরীক্ষা হচ্ছে, তাদের সামনে টার্গেট আছে, এটা একটা পৃথক আহলে হাদিস তালিমি বোর্ড অনুমোদন নেবে। এই কাজটা আমি আপনি করতে পারবো না, ওনারা পারবে, এবং সেট আপটা করেই ফেলেছেন তারা। তো এইগুলো এক একজন দিক দেখতে গিয়ে, আপনি রহমতুল্লাহ সাহেবের কথা বলবেন,
এমপি রহমতুল্লাহ আহলে হাদিস ছাড়া কিছু বুঝে না, ও সংসদে গিয়েও আহলে হাদিসের কথা বলেছে, যাই বলুক না কেন। 30-35 জন এমপি আছে আহলে হাদিসের, কেউ পরিচয় দেয় না, এই কথা বলেছে না? কথা সত্য বলেছে। আমার হাতে 3 কোটি টাকার ঘড়ি আছে, থাকতেই পারে, কারেন্ট নাই, ঠিক আছে। এখন বলছে যে এদের নেতা তো একজন না, প্রবলেম তো ওই জায়গায়, কিন্তু এরা কাজও যে করে। আমি বললাম এম এ সবুর সাহেব শুধু জানেন প্রতি মাসে কত টাকা দেয় জমিয়ত আহলে হাদিসকে? অনেক টাকা দেয়, আমি শুনেছি। না না না, অনেক বেশি দেয়। আমি বলছি আর উনার বক্তব্যটা কি, যে আমি আহলে হাদিস হিসাবে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। কোনো আলেম এই কথা বলে না, এক একজনের এক অবদান আছে, বুঝছেন? তাদের বিষয়গুলো যখন আসে তখন জমিয়ত লোকজনও কিন্তু মেনে নেয় বিষয়গুলো, কারণ তারা জানে। বাট আমি নতুন গেছি, আমার কাছে বিরক্ত হয় এই লোকগুলো কেন মঞ্চে উঠছে, অথচ এই মানে প্রোগ্রাম করতে যত টাকা খরচ হয়েছে একজন লোক দিয়েছে, আমি নাম বললাম না। কিভাবে বুঝবেন তাহলে? তাদের যথেষ্ট অবদান আছে। মসজিদ, মাদ্রাসা, এই যে সুবমানের প্রোগ্রাম হলো, যত খাবার লাগবে গতবারে এম এ সবুর সাহেব একাই দিয়েছেন, ওই যে খাবার টাকা আমি দেবো। তো এই কাজগুলো যারা করে, তারা 2 মিনিট কথা বলতে চাইলে তাদেরকে কি করা যায় না? যে কাজগুলো আমরা করতে পারবো সেই কাজগুলো তারা করে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তবে আমাদের সার্বিক প্রচেষ্টা থাকে যেন সুন্দর করা যায়। গতবার খরচ হয়েছে প্রায় 57 লক্ষ টাকা এই প্রোগ্রামে। এটা গুলো কে দিয়েছে দেখেন, আম জনতা দেখেন তারা কয় টাকা করে দিয়েছে, টাকাটা আসলো কোথা থেকে? অর্থাৎ আয়োজনই করা যেত না। এই যে বড় বড় আলেমকে, আলবানির জামাইকে নিয়ে আসা অত সহজ না। সৌদি আরবের রাষ্ট্রদূত আসতে আপনি সম্মেলন কি করবেন? শুনেন না প্রতিদিন বক্তব্য? বক্তব্য তো প্রতিদিনই শুনেন আপনি। সৌদি আরবের রাষ্ট্রদূতকে নিয়ে আসেন তো দেখি। সরকার পারে না প্রোগ্রামে নিয়ে আসতে, আর জমিয়তের প্রোগ্রামে আসে। এবার ধর্মমন্ত্রী আসতে পারবে না, তিনি মন্ত্রণালয়ের উপদেষ্টা মানে সালমানের উপদেষ্টাকে পাঠাচ্ছেন এই সম্মেলনে। একবার প্রধান অতিথিকে বলে দিয়েছেন চিফ গেস্ট হিসাবে যাবে সে জায়গাতে। তাহলে আপনি প্রতিদিনই বক্তব্য শুনেন। মুজাফফরের বক্তব্য ওখানে যা শুনবেন এখানে তাই শুনলেন। এরা সম্মেলন, হ্যাঁ দাওয়াত তো উনাকে দাওয়াত দিয়ে কি করবেন? তো মানে আপনারা পাঠাইছিলেন না প্রতিনিধি হিসাবে? সেটাই বলছি হ্যাঁ, সেটাই বলছি, এটাই তো বলছি। অত বড় জায়গা দাওয়াত করলে এখানে দাওয়াত করার কি দরকার? আপনি কি জানেন এই যে যারা আহলে খবিশ বলে, যারা বলে যে হলো এরা হলো ইহুদিদের দালাল, তারাই আহলে হাদিসদের অপমান করেছে। আর আপনার মতো লোকের মুখ থেকে কথা বের হলো কেন? কেন ওরা দাওয়াত করলো কেন? বুঝে নাই কথাটা। এই নামের তালিকা কারা দিছে? যারা বলে আহলে হাদিসরা আহলে খবিশ, যারা বলে এরা হলো ইহুদিদের দালাল, ইংরেজদের দালাল, তারা তালিকা দিয়েছে। শোনেন, আগে কথা শুনে নাই তারপরে কথা বলেন। কেন তালিকা দিলে কার তালিকা দেওয়ার দরকার ছিল? আহলে হাদিসকে চিনে না? এই মুখ পোড়া শয়তানগুলো তাদেরকে চিনে না? আহলে হাদিস কারা দেশে? আগে কথা বুঝে তারপরে প্রশ্ন করবেন। আমি একটু সরল সোজা মানুষ তো, সব আমাকে বলতে পারে। শুনেন তো, এটা তো বলেছি আমি, এটা তো আমি বলেছি। আপনি কি জানেন আহলে হাদিসদেরকে কি পরিমাণ অপদস্থ করেছে, কি পরিমাণ অপমানটা করেছে? এই ধর্ম উপদেষ্টা আখমা খালেদ হোসেন সাহেব, তিনি চিনেন না আহলে হাদিস কারা? কিন্তু আহলে হাদিসদের প্রতিনিধি হিসেবে কেউ গেছে ওখানে? এই কাজটা করেছে কারা? আমি কি আব্দুল্লাহ দোষ দিছি? বুঝতেই ভুল করেছেন আপনি। আপনি দাবি করতে পারেন, এটা দাবি করতে পারেন। গালিব সাহেবকে দেখেছেন না? আব্দুল্লাহকে দেখছেন এখানে কোনোদিন? প্রশ্ন করার জন্য ঘেলু লাগবে কিন্তু ভাই। আপনি বলতে পারতেন যে আমরা এই সম্মেলনে প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব দেখতে চাই, বললেন না কেন? এটা না না, বুদ্ধি হাঁটুর তলে থাকলে হবে না।
এই দেখেন দেখেন তো, না না শুনেন, প্রশ্ন পট করে প্রশ্ন করুন, উত্তর শুনবেন না আপনি? না আপনি বললেন না কেন? এটা প্রশ্ন করার জন্য ঘেলু লাগে বলেছি, কিন্তু আমার উপর রাগ করেন না। বুঝতে হবে, সেটা বুঝবেন না কেন উনি? না আর 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 প্রশ্ন করেন না। প্রশ্ন করার একটা লেভেল থাকতে হবে, বুঝতে পারলেন? আপনি প্রশ্ন করলেন, যদি একটা কথা বলতে গিয়ে আর একজনের নাম না আসে, আমি 10 জনের কথা বললাম, 10 জনের মধ্যে একজনের লোক নাম আসলো না, তখন দোষটা আমার হবে। ওনার নামটা আসলো না কেন? কেন বললো না তার নামটা? তার নামটা বলার কি অধিকার নাই? সে কি এই নামের যোগ্য না? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে দেখছেন এখানে সম্মেলনে? তার নামটা বললেন না কেন আপনি? ভাই ওই লেভেলের মানুষ হয়েন না দয়া করে। আমি এই প্রশ্নকারীদেরকে প্রশ্ন করা শিখাবো আগে। গালি তো সবাই দেয়, আপনি আরও দেন গালি আমাকে। না না আপনার কথা বলছি না, গালি তো সবাই দেয়, আপনারা আরো দেন গালি, কিন্তু মানুষকে একটু প্রশ্ন করা শিখাতে হবে। একজনের কথা বললে যেন আরেকজনের মর্যাদা নষ্ট না হয়, এটা যদি আপনারা না বুঝেন ভাই। আপনারা বলছেন বক্তব্য আমরা শুনি, আমাকে ভালোবাসে এসে তাই তো এসেছেন, তাই না? এখানে এটা একটু বুঝবেন। আমি এত বড় একটা কথা বললাম এখানে, যে সারা দেশের আহলুল হাদিসরা যেন ঐক্যবদ্ধ হয়ে কাজ করে, এই আলোচনা এটা করলাম না আমি। একটা দোয়া পড়া নিলাম এখানে, কাজ হলো না। জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ রহম করুক।